আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রাজধানীর হাজারীবাগে চামড়ার গুদামের আগুন 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, হতাহত না হলেও পুড়ে গেছে মালপত্র ও মেশিনারি। সরকার উদ্যোগ নিলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বললেন মঈন খান। পরিবারের ধারাবাহিকতায় দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ মন্তব্য। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান। নটরডেম কলেজ নেচার স্টাডি ক্লাবের সম্মেলনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্ব আরোপ। নানা আয়োজনে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে 67 বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন। মানবিক ও টেকসই সভ্যতা বিনির্মাণে গুরুত্ব আরোপ। এবং বিপিএলে জয় ফিরেছে পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল, দুর্বার রাজশাহী 65 রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজধানী হাজারীবাগে চামড়ার গুদামের আগুন 2.5 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে কেউ হতাহত না হলেও গুদামের জুতার আইটেম এবং মেশিনারি পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কয়েকজন। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী পরাগ আজিমের রিপোর্টটি। হাজারীবাগ কাঁচাবাজারের কাছে ফিনিক্স লেদার কমপ্লেক্সের 5 তলায় আগুন লাগে দুপুর 2:15টার দিকে। ক্রমে সেই আগুন 6 ও 7 তলা পর্যন্ত বিস্তৃত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। তবে কিছু অসুবিধার কারণে সবগুলো ইউনিট কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব। সবার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে 2.5 ঘন্টা পর। আমাদের যেই শক্তিমাত্রা এটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখাতে পারি নাই। কাজ করতে পেরেছি বেসিক্যালি 8 থেকে 9টা ইউনিট। প্রথম থেকে যদি কাজ করতে পারতো তাহলে হয়তো আরও কম সময় লাগতো। তবে আমাদের একটু বলবো যে এটা বিস্তার লাভ করে নাই, এটাই আমাদের সবথেকে বড় সফলতা। এবং এখানে বিভিন্ন ভাগে ভাগে রুমগুলোকে বিভিন্ন কম্বাসেবল আইটেম দিয়ে, মানে উচ্চ দাহ্য পদার্থের বিভিন্ন কিছু স্টোর এবং ভাগ ভাগ করা হয়েছে, যেটা অতি সহজেই বেলে ফ্ল্যাশ ওভার হয়ে উপরের দিকে উঠে যায়। কোনো নিহত এবং আহতর কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আশা করছি যে এরকম কিছু হয়নি। তদন্ত সাপেক্ষে ফাইনালি আমরা টোটাল কি ক্ষতি হয়েছে এটা বলতে পারবো। আগুনে অনেক ক্ষতির দাবি করেছেন কমপ্লেক্সের বিভিন্ন দোকানের মালিকপক্ষ। তো শু মেটেরিয়ালস ছিল, শিশির ফুটওয়্যার, তো ওর কিছু এখনো মানে প্যাকেট থেকেই আমরা খুলতে পারিনি। পরশু রাতে এসছে, তো তার মধ্যে আজকে ফ্রাইডে কিছু আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল, সব শেষ। মানে আমরা সব কিছু গুছায় রাখছি, এখনো ডেলিভারিও দিতে পারিনি। আগুন লাগা ভবনটি অনেক পুরনো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নাজুক বলেও জানিয়েছেন তারা। আজিম, চ্যানেল আই, ঢাকা। সরকার উদ্যোগ নিলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। আরেক কর্মসূচিতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও টিউলিপ সিদ্দিক পরিবারের ধারাবাহিকতায় দুর্নীতিতে জড়িয়েছেন। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবিতে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাপ আয়োজিত এটিএম খালেদ বীর প্রতীকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজভী। এ সময় শেখ হাসিনার তীব্র সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, উন্নয়নের কথা বলে বিদেশে টাকা পাচার করেছেন শেখ হাসিনা। লন্ডনের মন্ত্রী হয়েও স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ দুর্নীতি ছাড়তে পারেননি। আপনি যে উন্নয়ন করেছেন কি বাপের বাড়ির টাকা দিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার, লাখ লাখ কোটি ডলার আপনি বিদেশ থেকে নিয়ে এসছেন, নাম কয়েকটা লোক দেখানো উন্নয়নের নামে আপনি যে টাকা পাচার করেছেন সেটা তো বলেননি কথা। তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারে, ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। এক দশকের পর দেশে ফিরে আসা ফ্লোরিডার বিএনপি সভাপতিকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান ডক্টর মঈন খান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ফখরুদ্দিন 90 দিনে নির্বাচন করতে পারলে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতায় আগামী 6 মাসেও জাতীয় নির্বাচন সম্ভব। গণতন্ত্রে বিশ্বাসের যে প্রতিফলন, সেই প্রতিফলন করার শুধু একটি মাত্র পথ রয়েছে, সেটা প্রতিফলন হতে পারে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশে 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব না? মানুষের বিশ্বাসের প্রতিফলনের প্রতিশ্রুতিতে অন্তর্বর্তী সরকারের অনেক দায়িত্ব, তবে তাদের মূল কাজ গণতন্ত্রের দিকে হাঁটাও বলে মন্তব্য করেন তিনি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ফ্যাসিবাদের জমানায় শিকারী সাংবাদিকতা নিয়ে সেমিনার করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর.সি. মজুমদার হলে সেমিনারে আলোচক অতিথিরা বলেন, বিগত 15 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে প্রতীত সরকার সাংবাদিকতা এবং গণমাধ্যমে প্রচণ্ড ফ্যাসিবাদী ধারা তৈরি করেছিল, যার কারণে জুলাই আন্দোলনের সময় গণমাধ্যমগুলো সরকারের ভাষায় কথা বলতো। সেই সময় আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রসঙ্গ টেনে তারা বলেন, ফ্যাসিবাদী আচরণ এখনো পুরোপুরি যায়নি। ব্যবসা এবং রাষ্ট্র যখন একসাথে হবে, তার সাথে যদি সাংবাদিকতার মতো একটি অত্যন্ত শক্তিশালী বাহন, তার উপর যদি ব্যবসা এবং রাষ্ট্র সওয়ার হতে পারে, তাহলে ক্রনিক ক্যাপিটালিজমের জন্য এটি অত্যন্ত উপাদেয় খাদ্য হবে, স্ট্যাপল ফুড। এবং সেই পথে যদি আমরা যাই, তার ভয়াবহতা না বোঝার কোনো কারণ নেই। কিছুদিন তো আমরা এই চক্রে ছিলাম। ক্ষমতায় গিয়ে, যেটাকে আমরা কিংস পার্টি বলি, ক্ষমতায় গিয়ে যখন কেউ দল গঠন করে এবং তার মাধ্যমে খানিকটা জনপ্রিয়তার মাধ্যমে অন্যদেরকে দমন করে, সেটা হচ্ছে আদি ফ্যাসিবাদ। আমরা বাংলায় বলতে পারি ধ্রুপদী ফ্যাসিবাদ। কিন্তু ইউরোপীয় রাজ্যগুলি চলে যাওয়ার পর আমাদের এখানে যারা নব্য শাসক যারা হয়েছেন, তাদের ফ্যাসিবাদটাকে এখন বলা হচ্ছে পরবর্তীকালের বিলম্বিত ফ্যাসিবাদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ এবং প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। নটরডেম কলেজে নেচার স্টাডি ক্লাবের 15তম জাতীয় প্রকৃতি সম্মেলন এবং শিশুদের 3য় প্রকৃতি সম্মেলনের উদ্বোধনীতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচার নিশ্চিত এবং বাস্তুতন্ত্র রক্ষায় জোর দেন বক্তারা। জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রিপোর্টে আরও জানাচ্ছেন আলিম আল্লাজি। অর্ধ শতাধিক প্রতিষ্ঠানের 1200 শিক্ষার্থী, চিত্রাঙ্কন, গ্রিন ইভেন্ট, গ্রিন ডিবেট কিংবা পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনের প্রদর্শনী। 15তম জাতীয় প্রকৃতি সম্মেলনের শুরুর দিনে উৎসবের আমেজে নটরডেম কলেজ ক্যাম্পাস। ভবিষ্যৎ নাগরিক শিক্ষার্থীরা দিচ্ছেন সচেতনতা ও পরিবর্তনের বার্তা। হাইড্রোপনিক্স অ্যান্ড অ্যাকোয়াপনিক্স, এটাতে হচ্ছে গিয়ে আমাদের সয়েলও লাগবে না, ইফিশিয়েন্ট ওয়াটার ইউজফুলি ইউজ হবে। ইভেন কি আমরা হচ্ছে গিয়ে মানে একটা প্রসেস দিয়ে 2-3টা হচ্ছে গিয়ে কাল্টিভেশন একসাথে করতে পারবো। উইন্ড মিলটি আমাদের বাংলাদেশে ইউজ করলে আমাদের হাইওয়েজের
এক্সট্রা যে খরচগুলা লাগবে না। প্লাস্টিকের জায়গায় অন্য কিছু আবিষ্কার করা, প্লাস্টিকের আমরা খারাপ দিকগুলি বর্জন করে কিভাবে প্লাস্টিক আবার ভালো দিকেও আমরা ইউজ করতে পারি। মানুষ সচেতন হতে পারে যে সাউন্ড পলিউশন অ্যাকচুয়ালি কি জিনিস দিয়ে ঘটে আর এগুলো আমাদের কমাতে পারে। প্রতিনিয়ত দখল দূষণে ধুঁকতে থাকা ধরিত্রী রক্ষায় দীর্ঘমেয়াদী উদ্যোগে গুরুত্বারোপ করেছেন বক্তারা। ঢাকা এবং ঢাকার বাইরে প্রায় 12টা জেলা থেকে 1200+ প্রতিযোগীর উপস্থিতিতে আমরা এই আয়োজন করছি। গ্রিন রিপোর্টিং নামে একটা নতুন ইভেন্ট আমরা রেখেছি, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার পরিবেশগত সমস্যাগুলো আমাদের শিক্ষার্থীরা চিহ্নিত করেছে। When Bangladeshi people themselves will be self-reliant and self-confident to clear the nature, conserve the nature and sustain the environmental facts and knowledges, only then the real conservation in Bangladesh can sustain. আমরা বসেছি শিক্ষার্থীদের সাথে, বসেছি শিক্ষকদের সাথে, কিভাবে আমরা আমাদের এই পরিবেশের প্রতি আমাদের ভালোবাসা জন্মাতে পারি আমাদের শিক্ষার্থীদের মধ্যে, কিভাবে আমাদের যে ক্যাম্পাস আছে এই ক্যাম্পাসটা কিভাবে আমরা আরও সেই প্রকৃতি বান্ধব করতে পারি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার পাশাপাশি বাসযোগ্য পৃথিবী গড়তে সবুজায়নের উপর গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। এই প্রকৃতি পরিবেশ যদি ভালো না থাকে আমরা যে ভালো থাকবো না সেটা কিন্তু দিন দিন আমরা বুঝতে পারছি। প্রকৃতিকে এমনভাবে অ্যাবিউজ করছি যে আমাদের কারণে দিন দিন প্রকৃতি রুগ্ন হয়ে যাচ্ছে। সুতরাং পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হলেও কিন্তু আমাদের এক হতে হবে, একসাথে হাতে হাত মেলাতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা ভালো কিছু অর্জন করতে পারবো। যারা তরুণ তরুণী তারা এদের পক্ষেই কিন্তু সবসময় নানা পরিবর্তন ঘটেছে এবং এই তরুণ সমাজ যখন এগিয়ে আসবে তখনই কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে এবং আমরা ভালো থাকবো। আসুন আমাদের আজকে এই অনুষ্ঠানে একটি অঙ্গীকার আমরা করি যে আমরা আমাদের যার যতটুকু ক্ষমতা আছে সেইটুকুর সাথে মমতা মিশিয়ে আমরা যেন এগিয়ে আসি। Today we don't have rivers that give potable water to our children, and this is all result of the wrongdoings that we all have done, our generation has done. We have to protect our air, we have to protect our soil, we have to protect our water. Any development that does not protect the soil that gives us food, the water that we have to drink every day, the air that we have to breathe every second is not a development. জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবু ছাড়াও আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন মিজানুর রহমান ভূঁইয়া এবং ডক্টর ফাদার হেমন্ত পীয়ূষ রোজারিও। আয়োজনের সহযোগী পরিবেশ অধিদপ্তর, IUCN, বন অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 12টি প্রতিষ্ঠান। সম্মেলনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দিনব্যাপী আনন্দ, খুনসুটি, স্মৃতিচারণ সহ নানা আয়োজনে পালিত হয়েছে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় 67 বছর পূর্তি ও পুনর্মিলনী। দুদিনের আয়োজনে যোগ দিয়ে স্মৃতিচারণ করেছেন দেশ বিদেশ থেকে আসা হাজারো প্রাক্তন শিক্ষার্থী। বিশ্বায়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে মানবিক এবং টেকসই সভ্যতা বিনির্মাণে গুরুত্ব আরোপ করেন তারা। আরও জানাচ্ছেন সৈয়দ অদিত। স্কুলের পূর্তি যেমন 67 বছর, তেমনি প্রাক্তন অনেক শিক্ষার্থী পেরিয়েছেন 60-এর গণ্ডি। পরন্ত বেলায় কৈশোরের দুরন্ত দিনের স্মৃতি বিস্মৃতির দোলাচালে পুরো ক্যাম্পাস যেন স্মৃতির বর্ণিল ক্যানভাস। নাগরিক কর্মব্যস্ত জীবনে ভালোবাসা আর প্রিয়জনের নৈকট্য যখন সোনার হরিণ, তখন পুরনো বন্ধুদের পেয়ে আপ্লুত প্রতিক্রিয়া প্রাক্তনদের। সবাই আজকে কিন্তু ছাত্র হয়ে এখানে চলে আসছে, ওই অতীত দিনের কথা চিন্তা করে। এখন কিন্তু আর কারো বয়স 50, 60, 70 বছর নাই, সবাই কিন্তু 14-15 বছরের সেই স্কুল জীবনে আমরা ফিরে চলে আসছি। এই 67 বছরের পুনর্মিলন উপলক্ষে এই যে আমরা এক হয়েছি, এটা একটা বিরাট ব্যাপার এবং এই অনুভূতি আসলে একটা অন্যরকম অনুভূতি। কারণ আমরা যখন এখানে পড়তাম এই স্কুলে তখন কিন্তু আমরা সবই বালক, এখন কিন্তু বৃদ্ধ হয়ে গেছি। সুতরাং এই চেহারা আর ওই চেহারার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, কিন্তু এই মাঠ, এই স্কুল সব কিন্তু একই আছে।
এমনিতে স্কুলে আসলেই ভালো লাগে, আজকে তো আরও স্পেশাল। স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করি। স্কুলে অনেকগুলো ভালো ভালো ছেলেপেলে আমাদের এখানে আমাদের পাস আউট করেছে এবং আমরা চাই যে এই স্কুলটা আরও ভালো করুক। যে কোনো ছাত্রেরই পুরনো স্কুলে আসাটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আর আমরা এখানে শুধু স্কুলে আসা না, সাথে বন্ধুরা আসছে। সো স্কুল এবং তার স্মৃতি আমরা আসলে এখন আজকের দিনে নাই, 2025-এ নাই, আমরা অনেক পিছনে 50 বছর আগে চলে গেছি। আমরা সবাই একসাথে বড় হয়েছি। আমি সেই সুদূর পশ্চিম আমেরিকা থেকে আসছি এই রিইউনিয়ন উপলক্ষে সবার সাথে গেট টুগেদার করার জন্য। আমি চাই আগামী ভবিষ্যতে আমাদের ছেলেপিলেরা আরও বড় হোক এবং তারা স্কুলটাকে আরও সম্মানের দিকে নিয়ে যায়। তবে স্কুল জীবনের বন্ধুত্বের কাছে বয়স যখন হার মানে, তখন আরেকবার দারুণের স্বাদ ফিরে পাওয়ার আকুতি জানান দেয় সম্প্রীতি ও মানবিক বিশ্ব বিনির্মাণের প্রয়োজনীয়তা। আমরা ধন্য তাদেরকে কাছে পেয়ে, আমাদের আনন্দে আমাদের মন নেচে উঠেছে। আজ এক অপূর্ব সুযোগ সৃষ্টি হয় এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে। এই পুনর্মিলনী অনুষ্ঠানে এসে প্রাক্তন, অনুজ, অগ্রজ সবার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়। সেন্ট্রাল নামটা ছিল তখনও মতিঝিল গভর্নমেন্ট বয়েজ আউট স্কুল হয় না। একটা সময় ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল ছিল বাংলাদেশের বেস্ট স্কুল। জন্মে থেকে আমাদের এই স্কুল আমাদের প্রিয়। আমরা হৃদয়ে ধারণ করি এই মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলকে। এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে। এর মধ্য দিয়ে অনেক নতুন চিন্তাভাবনা সামনে আসে, অভিজ্ঞতা পর্যালোচনা হয়। এই ব্যাপারগুলো আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বজনের জন্য খুব কল্যাণকর। চেনা গণ্ডি আর প্রাণের টানে 1958 সালের পর থেকে সদ্য সাবেক সহ 2000 শিক্ষার্থী অংশ নিচ্ছেন পুনর্মিলনীতে। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল দুর্বার রাজশাহী জয় ফিরেছে। সিলেটে স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে রাজশাহী। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 184 রান করে দুর্বার রাজশাহী। ইনিংসে রায়ান বার্ল 27 বলে 41 রান করেন। 32 রান আসে অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে 100 রান তোলার আগেই 6 উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সিলেটের স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত 17 ওভার 3 বলে 119 রানে থামে সিলেটের ইনিংস। 7 ম্যাচে 3 জয়ে পয়েন্ট তালিকার 4-এ আছে রাজশাহী। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ছে হোম টিম চিটাগং কিংস। প্রথমে ব্যাট করে 7 উইকেটে 164 রান করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উসমান খানের উইকেট হারায় চিটাগং কিংস। প্রিয় দর্শক, শেষ খবরে চিটাগং কিংসের সংগ্রহ 2 উইকেটে 45 রান। বিপিএলে আরও খবর। শুধু দুর্বার রাজশাহী নয়, চলতি বিপিএল সহ গত আসরের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বকেয়া টাকা এখনও বুঝে পায়নি ক্রিকেটাররা, যার কোনো তথ্যই জানা নেই বিসিবির। ওদিকে চলতি বিপিএল এর শেষেই ফেব্রুয়ারিতে 3 দল নিয়ে নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি, জানিয়েছে পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। প্রিয় দর্শক, বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আদিল আহমেদ শান। চট্টগ্রামে এসে বিপিএল এর দুর্বার রাজশাহীর বকেয়া পাওনা ও তাসকিন এনামুলদের মাঠে ফেরাতে তড়িঘড়ি করে বন্দর নগরীতে আসতে হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদকে। সমস্যার সমাধান আংশিক হলেও এবার জানা গেল এখনো নির্ধারিত বকেয়া পাননি চলতি আসরের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার। এর মধ্যে গত আসরের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও শতভাগ টাকা পরিশোধ করেনি, যার কিছুই এখনো জানে না বিপিএল এর গভর্নিং কাউন্সিল সহ খোদ বিসিবির কর্তারা। এগুলি সামনে ওভাবেই অ্যাড্রেস করবো যেন এইসব বিষয়গুলো না হয়। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল যেগুলো আমরা হয়তো সম্মত করিনি। অবশ্য এটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময় আমরা
অনেক চাপে ছিলাম অনেক ব্যাপারে, এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি। সংকট উত্তরণে খতিয়ে দেখার আশ্বাসের মাঝে জানা গেল চলতি বিপিএল শেষে 10 ফেব্রুয়ারির মধ্যে 3 দল নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। একজন করে বিদেশি ক্রিকেটারও খেলাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা আমরা আয়োজন করব, 3টা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে, এবং এটা এই বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে, এবং এর ডিউরেশন 8 থেকে 9 দিনের মতো ডিউরেশনের মধ্যে শেষ হবে। ক্রিকেটারদের বকেয়া পাওনা ইস্যু ও সমাধান নিয়ে চলতি বিপিএলে শিক্ষা নিয়ে কাজে লাগাতে চায় ক্রিকেট বোর্ড। আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 10 বছর এবং 14 বছর এবং তার স্ত্রী বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির আদালত। 19 কোটি পাউন্ডের দুর্নীতির এই মামলায় আদিয়ালা কারাগারে অস্থায়ী আদালতে এই রায় ঘোষণা করা হয়। এর আগে 3বার রায় ঘোষণার তারিখ পেছানো হয়। রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বুশরা বিবিকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডি আদিয়ালা কারাগারে বন্দী। কারাদণ্ডাদেশের পাশাপাশি ইমরান খানকে 10 লাখ এবং বুশরা বিবিকে 5 লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে ইমরান খান আরও অতিরিক্ত 6 মাস এবং বুশরাকে 3 মাস কারাগারে থাকতে হবে। রায় ঘোষণা নিয়ে আদিয়ালা কারাগারের বাইরে আজ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংকের অঞ্চল এবং কর্পোরেট শাখা প্রধানদের প্রথম ব্যবসায়িক সম্মেলন 2025 হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে এই সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমেদ এনায়েত মঞ্জুর, মোহাম্মদ শাহনওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা শরীফুন নাহার সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়াও সব অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং সব বিভাগের প্রধান ও নির্বাহীরা সম্মেলনে অংশ নেন। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। রাজধানী হাজারীবাগে চামড়ার গুদামের আগুন 2.5 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে, হতাহত না হলেও পুড়ে গেছে মালপত্র ও মেশিনারি। সরকার উদ্যোগ নিলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বললেন মঈন খান। পরিবারের ধারাবাহিকতায় দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ মন্তব্য। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান। নটরডেম কলেজ নেচার স্টাডি ক্লাবের সম্মেলনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্ব আরোপ। নানা আয়োজনে মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে 67 বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন। মানবিক ও টেকসই সভ্যতা বিনির্মাণে গুরুত্ব আরোপ। এবং বিপিএলে জয় ফিরেছে পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল দুর্বার রাজশাহী, 65 রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।